মিগুয়েলের বদলি আনতে চলেছে হাবাস। উরুগুয়ের সেই ম্যাজিশিয়ান কি এবার ইস্টবেঙ্গলের পথে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে, সিএফএল নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল নিয়েও কিছু আপডেট শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু তাদের ঘরের মাঠে দুপুর 3টে থেকে অত্যন্ত কঠিন একটা ম্যাচ খেলতে চলেছে। ম্যাচটা সত্যি কঠিন হবে, কারণ অপোনেন্ট যে দল রেলওয়ে তাদের কিন্তু বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। ইস্টবেঙ্গল প্রথম দুটো ম্যাচে খুব সুন্দর পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচের নায়ক জেসিন হলেও দ্বিতীয় ম্যাচে ভিষ্ণু নায়ক হয়েছে। তো এই ম্যাচটা জেসিন ভিষ্ণুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এবং জয়ের হ্যাট্রিক করতে চাইবে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা। তো এই ম্যাচটা কিন্তু দুপুর 3টে থেকে হবে, তোমরা সরাসরি ম্যাচ দেখতে পাবে নাম্বার 10 স্পোর্টস থেকে। আর যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু একটু ফলো করে নিও, সেখানেও কিন্তু সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। আমরা যদি আজকে ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো কিছু চেঞ্জ হয়তো আজকে হবে। আজকে 3 ডিফেন্সে যদি ইস্টবেঙ্গল খেলে অবাক হওয়ার মতন কিছু জায়গা নেই। গোলের তলায় গৌরব, ডিফেন্স লাইনে বিক্রম আজকে ফিরতে পারে এবং তার সাথে জোসেফ এবং চাকু মান্ডিকে রাখা হবে। মিডফিল্ডে কিন্তু বিজয়, তন্ময় এবং জয়কে রেখে দুই উইংয়ে, একদিকে পিভি বিষ্ণু, অপরদিকে রিকি, এবং স্ট্রাইকার পজিশনে জেসিনের সঙ্গে মনোতোষ মাঝিকে দিয়েই কিন্তু আজকে দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল, সেরকমটাই মনে হচ্ছে। তো ওভারঅল একটা হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, তো সেই ম্যাচের দিকে নজর থাকবে। এবং যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকজন কিন্তু স্কোর লাইন প্রেডিকশনটা তাড়াতাড়ি করে ফেলো তো, যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। প্রথম ম্যাচে প্রেডিকশন অনেকের মিলেছিল, দ্বিতীয় ম্যাচে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছিল, কারোর প্রেডিকশন মেলেনি। আশা করছি আজকে তোমাদের প্রেডিকশন মিলবে। তো তোমাদের প্রেডিকশন কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে খবরাখবর নিয়ে কথা বলি, তো আইএসএল একটু হয়তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্লাব তারা জানিয়েছে সেপ্টেম্বরে না করে অক্টোবরের 1 তারিখ থেকে করলে খুব ভালো হয়, কিংবা সেপ্টেম্বরের একদম ওই 26-27 তারিখ থেকে হলে একটু ভালো হয়, কারণ প্রত্যেকটা দল একটু সময় পেয়ে যাবে। দল গঠন একটু দেরিতে হচ্ছে প্রত্যেকটা দলের, তো এগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। যদি এটা করা যায় তো খুবই ভালো। তো সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই এখন প্রেসিডেন্ট কথাবার্তা বলবে ক্লাবদের সঙ্গে, প্লাস আরও একটা মিটিং হবে। তারপর যদি ডেট পিছিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেটা কিন্তু হতে পারে। তো ডেট নিয়ে খুব একটা সমস্যা নেই, 4 তারিখে হতে পারে বা ওটা একটু পিছিয়ে যেতেও পারে। কিন্তু যেটা ব্যাপার যে আমরা খেলা দেখব কোথায়, ব্রডকাস্টিং পার্টনার কারা হবে। দেখো, 4 বছরের জন্য ক্লাব জোট তারা কিন্তু এই লিগ পরিচালনার দায়িত্ব নিয়েছে। অবশ্যই এআইএফএফ, এখন তো এআইএফএফ এর নাম পরিবর্তন হয়ে গেছে, যাই হোক এখন কিন্তু ফেডারেশন, তারা লিগের যে শৃঙ্খলার যে কমিটি সেটা কিন্তু তাদের হাতে থাকবে। এবং ব্রডকাস্টিং পার্টনার হিসাবে কিন্তু জি তারা ইন্টারেস্ট শো করেছে, যেহেতু 4 বছরের জন্য হচ্ছে তারা ইন্টারেস্ট শো করেছে। এছাড়া সনি তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে এবং ফ্যানকোড তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে। এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, দেখা যাক শেষ পর্যন্ত কারা এই ডিলটা জিতে নেয়। আমি তো বলবো যদি সবথেকে ভালো হয় জি যদি জিতে নেয়, তো সেক্ষেত্রে অনেক সহজে তোমরা খেলা দেখতে পাবে। ফ্যান কোডে হলেও ভালো টাকাই খরচা করতে হয়েছিল, এবং ফ্যান কোডে হলে টিভিতে দেখাটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। আর যদি এছাড়া সোনিও হয় তাহলেও খুব একটা অসুবিধা নেই, সোনির তো খুবই ভালো আমরা দেখেছি, তারা লাইভ করে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ব্যাপার নিয়ে। আপডেট হয়তো খুব তাড়াতাড়ি এসে যেতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই একজন স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পল মোরেনোর কথা। তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম, সে যখন গোয়ার সঙ্গে কন্ট্রাক্টেড ছিল, যে তাকে কিন্তু এবার আমরা দেখতে পেতে পারি স্পেনের 3rd টায়ার লিগের ক্লাবে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সময় ইস্টবেঙ্গলও তার জন্য ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু বারবারই বলেছিলাম তার কাছে কিন্তু স্পেনে ফেরার একটা সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এবং তার পরিবারের কাছাকাছি সে থাকতে চায়, এটসেট্রা অনেক ব্যাপার রয়েছে। এবং তার আর্থিক ব্যাপারটাও ইস্টবেঙ্গলের যেটা চেয়েছিল সেটা অনেকটাই বেশি, সেই জন্য ইস্টবেঙ্গল অতটাও এই ব্যাপারে
রাজি হয়নি। তো ফাইনালি পল মরিনো সে কিন্তু তার গন্তব্য সেই স্পেনের থার্ড টায়ার লিগে ক্লাবে অফিসিয়ালিভাবে চূড়ান্ত হয়ে গেছে। 1 বছরের চুক্তিতে কিন্তু সে স্পেনে আবারও ফিরে গেল। তো খুবই ভালো পারফরমেন্স করেছে গোয়ার জার্সি গায়ে সানদিসের সঙ্গে একটা সুন্দর ডিফেন্সের জুটি আমরা দেখেছি, গোয়াকে ট্রফি এনে দিয়েছে, এবার কিন্তু সে ফিরে গেল। তো এরপর যদি আমরা আরও একজন ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী উইঙ্গার কাম অ্যাটাকার রবসন রবিনো। তো রবিদার কিন্তু এবার বিদায় ঘন্টা বাজতে চলল, কারণ রবসন রবিনোর সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট 2 মরশুমে চুক্তি করেছিল, এখনও তার কন্ট্রাক্ট 1 বছরের পড়ে রয়েছে। কিন্তু রবসন রবিনোর পারফরমেন্স নিয়ে খুব একটা নাকি খুশি নয় ম্যানেজমেন্ট। আমি তো বলবো রবসন কি সত্যি খুব খারাপ পারফরমেন্স করেছিল? রবসনে যদি আমরা কথা বলি, টোটাল 11টা ম্যাচ আইএসএলে খেলেছে, 3টি গোলের সাথে 1টি অ্যাসিস্ট রয়েছে। হ্যাঁ, একটা ম্যাচেই বলতে গেলে বেশি গোল করেছিল, তারপর খুব একটা গোল করতে পারেনি। রবসনের পজিশানে একবারও কিন্তু সের্জিও লোবেরা ব্যবহার করেনি। রবসনকে যে কোনো জায়গায় খেলিয়ে দিচ্ছিল, ওইভাবে তো নয়। রবসনের একটা মেন পজিশান রয়েছে, তাকে সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলালে সে ব্রিলিয়ান্ট খেলতে পারে। কিছুটা উইং চেপে সে যদি ভিতরের দিকে ঢুকে এসে খেলে, সেটা খুবই তার কাছ থেকে ভালো খেলা আমরা দেখেছি। কিন্তু সেই খেলা কিন্তু একদমই আমরা দেখতে পাইনি মোহনবাগানে, এবং মোহনবাগানে হতাশাজনক পারফরমেন্সের জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে বসুন্ধরা কিংসে 100-র ওপর ম্যাচ খেলেছে, সেখানে 63 গোল 51টা অ্যাসিস্ট তার কাছ থেকে দেখা গেছে, এবং নো ডাউট ভালো পারফরমেন্স ছিল। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে রবসন রবিনোর সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করা হতে পারে, এবং তাকে কিন্তু ছেড়ে দেওয়া হতে পারে। হ্যাঁ, তার জন্য মোহনবাগান অনেক টাকা খরচা করেছিল। এক প্রকার বলতে গেলে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা যখন চলছিল, তাকে একটু আগেই সাইন করানো হয়েছিল, কিন্তু মোহভঙ্গ হয়েছে। রবিনো কিন্তু এবার মোহনবাগান ছেড়ে সে কিন্তু যেতে পারে। যেটা জল্পনা শোনা যাচ্ছে সেটা হচ্ছে তার পুরাতন কোচের কাছে, অর্থাৎ অস্কার ব্রুজন যেই দলে যাচ্ছে সেখানে কিন্তু রবিনো ফ্রি প্লেয়ার হয়ে গেলে সেখানে কিন্তু সে ফ্রি মুভ করতে পারে, সেই সম্ভাবনা প্রবল রয়েছে। এবং রবিনো আর মিগুয়েল তাদের কিন্তু বসুন্ধরাতে যেরকম খুব ভালো আমরা বন্ধুত্ব, খুব ভালো যেরকম জুটি দেখেছিলাম, সেরকম শেষের দিকে কিন্তু রবিনোর সঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম মিগুয়েলের হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল। তো সম্পর্ক খারাপ রয়েছে। মিগুয়েলকে অনেক টাকা দিয়ে লিগের সেরা প্লেয়ারকে তারা নিয়েছে। তো রবিনোর সঙ্গে কিন্তু তারা এই কারণেই মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে, সেই সম্ভাবনাই প্রবল রয়েছে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের খবর নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু মিগুয়েলের পরিবর্তে একজন এমন প্লেয়ারকে নিয়ে আসতে চাইছে যে কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হতে পারে। বারবারই তোমাদের বলেছিলাম যে উরুগুয়ের কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে, এবং এই মুহূর্তে যে নামটা শোনা যাচ্ছে সত্যি খুবই একটা কোয়ালিটি প্লেয়ার। সে হচ্ছে 34 বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ড পজিশনের প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, দুটো উইংয়ে খেলতে পারে, স্ট্রাইকার পজিশনে গিয়ে গোল করতে পারে। অ্যাড্রিয়ান লুনার কথা বলছি। লুনা 2021 সালে আইএসএলে এসেছে, কেরালা ব্লাস্টার্সের হয়ে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছে। লাস্ট সিজনের লোন ডিলে সে কিন্তু ইন্দোনেশিয়াতে চলে গিয়েছিল, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে কিন্তু আবারও আইএসএলে ব্যাক করছে। কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের আর্থিক ব্যাপারটাকে কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে, এবং সেক্ষেত্রে তারা প্রত্যেকটা প্লেয়ারকে অ্যাভেলেবেল করে দিয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা মুভ করতে পারো, কোনো রকম আমাদের সেখানে ডিম্যান্ড নেই। তো এই যদি আমরা অ্যাড্রিয়ান লুনার কথা বলি, এখনও পর্যন্ত 70 ম্যাচে 12 গোলের সাথে রয়েছে 23টা অ্যাসিস্ট। ওয়ান অফ দ্য ক্রিয়েটিভ প্লেয়ার কিন্তু আইএসএল এর বলতে হয়। হ্যাঁ, বলবে এজ 34, মানছি এজ 34। ইস্টবেঙ্গল তো ড্যানি রামিরেসকেও সাইন করেছে, তার এজ তো 35। তো তার থেকে তো কম এজের প্লেয়ার, এবং লুনা অলরেডি ইন্ডিয়ান ফুটবলে পরিচিত, তার আইএসএলটা একদম হাতের তালুর মতন চেনা, এবং যেভাবে ক্রিয়েটিভিটি চান্স তৈরি করে সত্যি খুবই ভালো। র্যামিরেস একদিকে যদি উইং চেপে খেলে, তার সাথে অ্যাড্রিয়ান লুনা, এবং যদি এরকম একটা জুটি তৈরি করা যায় তো অবশ্যই এটা একটা দারুণ জুটি হবে। বিশেষত ইস্টবেঙ্গল যখন এএফসি টুর্নামেন্টে খেলবে, সেক্ষেত্রে লুনা, তার সাথে সামনে ইফিয়ং থাকবে, র্যামিরেস থাকবে, একটা সুন্দর কিন্তু ইস্টবেঙ্গল দল নামাতে পারে। তো লুনা একটা প্রাথমিক টার্গেটের মধ্যে রয়েছে, এবং আরও দুটো প্রোফাইল কিন্তু রয়েছে, তারাও কিন্তু একই সঙ্গে কথাবার্তা তাদের সাথেও চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কোন প্রোফাইলকে সাইন করায়। লুনাকে আনতে গেলে খরচ ভালোই হবে, তো দেখা যাক, যদি লুনা আসে তো খুবই ভালো, তা না হলে অন্য প্রোফাইল যদি এরকম টাইপের প্রোফাইল পাওয়া যায়, হাবাস যদি সেই প্রোফাইলকে পছন্দ করে নিয়ে আসে, সেটা নিঃসন্দেহে ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।